প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন কার্যক্রমে জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় লেকচারে আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব একাদশ অধ্যায়ের জীব প্রযুক্তির জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, কুমিল্লা সরকারি সিটি কলেজ। প্রথমেই আমরা জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। কোনো জীবের ডিএনএতে প্রয়োজন অনুযায়ী কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানোর যাবতীয় প্রযুক্তিকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তি। একটা ছবি দেখেই বুঝতে পারছো যে এটা একটা ডিএনএর ছবি। এখানে অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন এই বেস পেয়ারগুলো সুগার ফসফেট বোনের মাধ্যমে সাধারণত ডিএনএর গঠনটা তৈরি হয়ে থাকে। এই সব বেস পেয়ারের মধ্যে যদি পরিবর্তন ঘটানো হয়, পরিবর্তন ঘটানোটাকেই বলা হবে জিন প্রযুক্তি। অর্থাৎ পরিবর্তন ঘটানোর পরে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয় এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটাই হচ্ছে জিন প্রকৌশলের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এবার আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার জন্য কি কি হাতিয়ার প্রয়োজন হয়, যেটাকে বলা হয় বায়োলজিক্যাল টুলস ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রথমেই লাগবে বিজাতীয় ডিএনএ, যেটাকে ফরেন ডিএনএও বলা হয়। তাহলে বিজাতীয় ডিএনএটা কাকে বলে? যে ডিএনএ খণ্ড বাহক ডিএনএতে স্থাপন করে রিকম্বিনেন্ট ডিএনএ গঠন করা হয় তাকেই বিজাতীয় ডিএনএ বা ফরেন ডিএনএ বলা হয়। এটা মূলত টার্গেট জিন বা কাঙ্ক্ষিত জিন। একটা ছবি দেখি, এখানে একটি ডিএনএ ফ্র্যাগমেন্টের ছবি আছে যেটাকে বলা হচ্ছে টার্গেট জিন বা কাঙ্ক্ষিত জিন, এবং সাথে একটি ভেক্টর অর্থাৎ যেটা বাহক হিসেবে কাজ করে। এই টার্গেট জিনটি বা কাঙ্ক্ষিত জিনটি ভেক্টরের সাথে সংযুক্ত হওয়ার পরে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হয়। আরেকটা ছবি দেখি, এখানে একটা প্লাজমিড দেখা যাচ্ছে যেটা আসলে বাহক হিসেবে কাজ করে এবং তার সঙ্গে আরেকটা টার্গেট জিন। এই দুটো একসঙ্গে মিলেই পরবর্তীতে রিকম্বিনেন্ট ডিএনএ বা রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি হয়। এবার আসি বাহক ডিএনএ বা ভেক্টর ডিএনএ বলতে কি বুঝি। যে বিশেষ ধরনের ডিএনএ টার্গেট জিন বা ডিএনএ খণ্ড বহন করে পোষক কোষে নিয়ে যায় তাকেই ভেক্টর বা বাহক ডিএনএ বলে। সাধারণত প্লাজমিড এবং কখনো কখনো কসমিড বা কিছু ব্যাকটেরিওফাজ, আবার উদ্ভিদ ভাইরাসের ডিএনএকেও ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। ছবিতে দেখি, একটু আগে আমরা যেটা জানলাম যে টার্গেট জিন প্লাজমিডের মধ্যে ঢুকিয়ে, অর্থাৎ প্লাজমিডটাকে যেটাকে ভেক্টর বলা হচ্ছে, যেটা স্থানান্তরের কাজ করে, সেখানে লাগানোর পরেই নতুন করে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হয়ে যায়। এই রিকম্বিনেন্ট ডিএনএ বা রিকম্বিনেন্ট প্লাজমিডটা ব্যাকটেরিয়ার কোষের মধ্যে থাকে এবং রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার পর একে আবার সেই ব্যাকটেরিয়ার কোষের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ফলে প্রবেশ করানোর পর ব্যাকটেরিয়ার সেলটা বা কোষটা একটা ট্রান্সফর্মড সেলে পরিণত হয়। এবার আসি প্লাজমিডটা কি। কিছু ব্যাকটেরিয়া এবং ইস্ট কোষে ক্রোমোজোম বহির্ভূত অর্থাৎ ক্রোমোজোম ছাড়া যে এক বা একাধিক ক্ষুদ্র দ্বিসূত্রী এবং স্ব অনুলিপন ক্ষমতা সম্পন্ন বৃত্তাকার ডিএনএ থাকে তাকেই প্লাজমিড বলে। প্লাজমিডের সংখ্যা কোষ প্রতি অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ প্রতি 1 থেকে 1000 পর্যন্ত হতে পারে। যেমন ইকোলাই এফ প্লাস প্লাজমিড, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফ্যাসেন্সে টিআই প্লাজমিড পাওয়া যায়। ছবিতে একটি ব্যাকটেরিয়ার ছবি দেখা যাচ্ছে যেখানে এটি হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএ ছাড়া যেটা আমরা সংজ্ঞাতে বললাম দ্বিসূত্রক অর্থাৎ দুটো সূত্রক থাকে, ব্যাকটেরিয়াল ডিএনএ তুলনায় ক্ষুদ্র যে খণ্ডগুলো পাওয়া যায় এগুলোকে বলা হয় প্লাজমিড। এখানে একটা প্লাজমিডের ছবি দেখতে পাচ্ছি যেটা রিকম্বিনেন্ট অবস্থায় আছে, অর্থাৎ এখানে একটা টার্গেট জিন আছে। টার্গেট জিন ছাড়াও প্লাজমিডে বিভিন্ন ধরনের জিনও থাকতে পারে। এবার আসি প্লাজমিডের বৈশিষ্ট্য, অর্থাৎ প্লাজমিডে কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়। একটু আগে যে ছবিগুলো আমরা দেখলাম সেখান থেকে আমরা জানতে পারলাম যে একটি ক্ষুদ্র দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ অণু, এটা ক্রোমোজোমাল ডিএনএ থেকে অনেক ছোট, এখানে অল্প কয়েকটা জিন বহন করে, এটি স্ব অনুলিপন ক্ষমতা সম্পন্ন, এককোষ
কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হতে পারে বলেই একে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। এতে এক বা একাধিক রেস্ট্রিকশন কাটিং সাইট থাকে। প্লাজমিড ভেদে বিশেষ কিছু জিন থাকে, অর্থাৎ যেমন F+ প্লাজমিডে উর্বরতা প্রদানকারী জিন থাকে, R প্লাজমিড বলা হয় যেগুলোকে, সেখানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে, TI প্লাজমিডে টিউমার সৃষ্টিকারী জিন থাকে, কোল প্লাজমিডে কোলিসিন উৎপাদনকারী জিনও পাওয়া যায়। এবার আসি যে প্লাজমিডের ধরনগুলো আমরা জানলাম, সেই ধরনগুলোর কিছু বৈশিষ্ট্য জেনে নেই। প্রথমে আসি F+ প্লাজমিড। F+ প্লাজমিডকে ফার্টিলিটি প্লাজমিড বলে। এই প্লাজমিডে এমন ধরনের জিন থাকে যাকে ট্রা জিন বলা হয়। এই জিন ব্যাকটেরিয়ার মাঝে পিলি তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়াল কনজুগেশন সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বেশ ভূমিকা রাখে, তাই একে কনজুগেশন ফ্যাক্টরও বলা হয়। ইকোলাই ব্যাকটেরিয়াতে এই ধরনের প্লাজমিড পাওয়া যায়। একটা ছবি দেখি, যেখানে এটি একটি ব্যাকটেরিয়ার ছবি, যেখানে F+ প্লাজমিডটা রয়েছে। F+ প্লাজমিড একসাথে একীভূত হয়ে যায় এবং এই F+ প্লাজমিডের মধ্যে যে ট্রা জিনটি থাকে, সেই ট্রা জিনের ফলে অন্য আরেকটি ব্যাকটেরিয়ার সাথে সে একটি F+ পাইরাস বা পিলি তৈরি করতে পারে, বা যেটাকে কনজুগেশন টিউবও বলা হয়। এই টিউবের ভেতর দিয়ে পরে এই পরিবর্তিত প্লাজমিডটা স্থানান্তরিত হয়ে যেতে পারে। এবার আসি আর প্লাজমিড কি। আর প্লাজমিডে এমন ধরনের জিন থাকে যার ফলে উক্ত ব্যাকটেরিয়া কিছু অ্যান্টিবায়োটিক এবং পয়জন বা বিষ প্রতিরোধী হয়ে ওঠে। এই কারণে এই ধরনের প্লাজমিডকে রেজিস্ট্যান্স প্লাজমিডও বলা হয়। এখানে একটা আর প্লাজমিডের ছবি দেখা যাচ্ছে, যেখানে এটা ক্লোরামফেনিকল রেজিস্ট্যান্স জিন রয়েছে, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিনও রয়েছে। অর্থাৎ এই ধরনের প্লাজমিড যেই ব্যাকটেরিয়াতে পাওয়া যাবে, সেই ব্যাকটেরিয়া এই সব অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে। অর্থাৎ এইসব অ্যান্টিবায়োটিক দিয়ে এই ব্যাকটেরিয়াকে মারা যায় না, বা এই অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও এসব প্লাজমিডগুলো সম্পন্ন যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়া তার বংশবৃদ্ধি ঘটাতে পারে। এবার আসি TI প্লাজমিড কি। TI প্লাজমিডকে টিউমার ইনডিউসিং প্লাজমিডও বলা হয়। এতে একটি টি-ডিএনএ অঞ্চল থাকে, যেখানে অক্সিন, সাইটোকাইনিন এবং অপিন উৎপাদনের জন্য দায়ী জিন থাকে। এই অঞ্চলটি পোষক কোষে স্থানান্তরিত হয়, ফলে টিউমার তৈরি হয়। এই টি-ডিএনএ অঞ্চলটি দ্বারা আক্রান্ত কোষগুলোর বৃদ্ধির জন্য কোনো ফাইটো হরমোনের প্রয়োজন হয় না, অর্থাৎ ফাইটো হরমোনগুলো নিজেরাই তৈরি করতে পারে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়ান্সে এই ধরনের প্লাজমিড পাওয়া যায়। একটা ছবি দেখি, যেটা TI প্লাজমিডের ছবি, যেখানে অক্সিন, সাইটোকাইনিন, অপিন এইগুলো উৎপাদনকারী অঞ্চল থাকে এবং এই অঞ্চলটাকে বলা হয় টি-ডিএনএ রিজিয়ন বা টি-ডিএনএ অঞ্চল। এবার আসি কোল প্লাজমিড কাকে বলে। এই ধরনের প্লাজমিডে কোলিসিন উৎপাদনকারী জিন থাকে। কোলিসিন ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে বলে এই ধরনের প্লাজমিডকে ব্যাকটেরিওসিনোজেনিক প্লাজমিডও বলা হয়। এই প্লাজমিড এক ধরনের প্রোটিন তৈরি করে, যার প্রতি ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো সংবেদনশীল হয়। অর্থাৎ এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো উক্ত প্রোটিনের কারণে টিকে থাকতে পারে না বা ধ্বংস হয়ে যায়। এইসব ব্যাকটেরিয়ার চারপাশে একটি স্বচ্ছ এলাকা তৈরির মাধ্যমে উক্ত ব্যাকটেরিয়ার জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় প্রক্রিয়াগুলোকে বাধা দান করে, এবং যে স্বচ্ছ এলাকাটা তৈরি হয়, সেই স্বচ্ছ এলাকাটাকে বলা হয় ল্যাকুনা। একটা ছবি দেখি, যে ছবিতে তীর চিহ্নের মাধ্যমে কিছু স্বচ্ছ এলাকা দেখানো হচ্ছে। অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো জন্মাবে তার চারপাশে এই কোলিসিন উৎপাদনকারী যে প্লাজমিড, অর্থাৎ কোল প্লাজমিড যদি থাকে, তাহলে এই ধরনের একটি স্বচ্ছ এলাকা তৈরি হয়ে যায়, যার ফলে পুষ্টি উপাদানগুলো উক্ত ব্যাকটেরিয়ার কাছে আর পৌঁছাতে পারে না এবং এরা সহজেই মরে যায়। এখন আসি প্লাজমিড সম্পর্কে। যে আমরা জানলাম এই প্লাজমিডগুলো কি কি কাজে ব্যবহার করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে প্লাজমিড ব্যবহার করা হয়। ক্লোনিং ভেক্টর হিসেবেও প্লাজমিডকে ব্যবহার করা হয়। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়ান্সের TI প্লাজমিডকে উচ্চ শ্রেণীর উদ্ভিদ দেহে কাঙ্ক্ষিত জিন স্থানান্তরের কাজে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। আণবিক বংশগতিবিদ্যার গবেষণার জন্য প্লাজমিডের ব্যবহারটা ব্যাপকভাবে হয়। এখন আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এনজাইম।
এনজাইমের মধ্যে নিউক্লিয়াস এনজাইমটা গুরুত্বপূর্ণ বেশি, সেটা সম্পর্কে আমরা একটু জানি। যেসব এনজাইম ডিএনএর ফসফোডাইএস্টার বন্ড আদ্র বিশ্লেষিত করে ডিএনএকে ভেঙে দেয় তাদেরকে বলা হয় নিউক্লিয়াস এনজাইম। অর্থাৎ এই এনজাইমটা ব্যবহার করা হলে ডিএনএ ভেঙে যায়। ডিএনএ কোথায় কোথায় ভাঙে সেটা আমরা জানবো। নিউক্লিয়াস এনজাইম দুই ধরনের হয়। প্রথম ধরন হচ্ছে এক্সোনিউক্লিয়াস এনজাইম, অর্থাৎ যেসব এনজাইম পলিনিউক্লিওটাইড চেইনের প্রান্ত থেকে একটি একটি করে নিউক্লিওটাইড অপসারণ করে ডিএনএ কে ভেঙে দেয় তাদেরকে এক্সোনিউক্লিয়াস এনজাইম বলে। একটা ছবি দেখি। এই ডিএনএ এর টার্মিনাল প্রান্ত অর্থাৎ এই প্রান্তের দিকের ডিএনএ গুলোকে ভেঙে দেয়। কোন ধরনের এনজাইম ভেঙে দেয়? এক্সোনিউক্লিয়াস এনজাইম গুলোই প্রান্তের ডিএনএ কে ভেঙে দেয়। এবারে আসি দ্বিতীয় যেই নিউক্লিয়াস এনজাইম আছে সেটি হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম। যেসব এনজাইম পলিনিউক্লিওটাইড চেইনের অভ্যন্তরীণ ফসফোডাইএস্টার বন্ড ভেঙে ডিএনএ কে বিশ্লিষ্ট করে দেয় তাদেরকে এন্ডোনিউক্লিয়াস এনজাইম বলে। এসব এনজাইমের মধ্যে যাদের কাটিং সাইট নির্দিষ্ট থাকে তাদেরকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, যেমন ইকো-আরআই। অন্যদিকে যাদের কাটিং সাইট সুনির্দিষ্ট নয় বা অনির্দিষ্ট তাদেরকে নন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলে। ছবিতে দেখি এটি ডিএনএ এর মাঝে একটি দাগ দিয়ে বোঝানো হচ্ছে যে এই জায়গাটায় কাটবে, অর্থাৎ ডিএনএ প্রান্তে না, ডিএনএ এর মাঝখানটায় কেটে দিচ্ছে। যেহেতু মাঝখানটায় কেটে দিচ্ছে সে কারণে এই ধরনের এনজাইমকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এবং কোন জায়গা থেকে শুরু হয়ে কোন জায়গায় গিয়ে কাটাটা শেষ হবে সেটা সুনির্দিষ্ট আছে, এবং সুনির্দিষ্ট আছে বলেই এই ধরনের এনজাইমকে বলা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। সুনির্দিষ্ট জায়গায় কেটে দেওয়ার পর অবস্থাটা এই রকম দাঁড়ায়। এখন যদি দুটো এনজাইমকে একসঙ্গে দেখি তাহলে সহজ হয় আমাদের জন্য। ডিএনএ এর প্রান্তের দিকে কাটে হচ্ছে এক্সোনিউক্লিয়াস এনজাইম এবং মাঝখানে কাটে হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম কি? যেসব এন্ডোনিউক্লিয়াস এনজাইম ডিএনএ এর নির্দিষ্ট বেস সিকোয়েন্স বা বেস অনুক্রম কর্তন করে ডিএনএ কে ভেঙে দেয় তাদেরকে রেস্ট্রিকশন এনজাইম বলে। এসব এনজাইম দ্বিসূত্রী ডিএনএ অণুর নির্দিষ্ট বেস সিকোয়েন্স বা বেস অনুক্রমের উপরই ক্রিয়া করে এবং উভয় সূত্রকেই খণ্ড করে স্টিকি বা আঠালো প্রান্ত বিশিষ্ট ডিএনএ খণ্ড উৎপন্ন করে। টার্গেট স্থান ছাড়া অন্য কোথাও এরা শনাক্তও করতে পারে না এবং কর্তনও করতে পারে না। একটা ছবি যদি দেখি, এটা দুই ধরনের ডিএনএ, অর্থাৎ দুটি ভিন্ন ধরনের ডিএনএ কোন জায়গা দিয়ে কাটবে সেই জায়গাটুকু নির্দিষ্ট, এই কারণে বলা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এই সুনির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও কাটতে পারবে না। কাটার পরে এই প্রান্তগুলো স্টিকি হয়ে যায় বা আঠালো হয়ে যায়, যেটা পরবর্তীতে অন্য আরেকটি এনজাইমের মাধ্যমে একসঙ্গে লেগে গিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে। রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার বা কি কি কাজে লাগে? রেস্ট্রিকশন এনজাইমকে ডিএনএ কাটার জন্য আণবিক কাঁচি হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এদেরকে মলিকুলার সিজার্সও বলা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির কাজে রেস্ট্রিকশন এনজাইমকে ব্যবহার করা হয়। ডিএনএ নির্দিষ্ট বেস অনুক্রম কাটতে, অর্থাৎ কাঙ্ক্ষিত জিন পৃথকীকরণ কাজটি রেস্ট্রিকশন এনজাইমের কারণেই সম্ভব হয়। জিন ক্লোনিং এর কাজেও এই এনজাইম ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবার সে আরেকটা এনজাইম, যেটা হচ্ছে ডিএনএ লাইগেজ। যে এনজাইম ফসফোডাইএস্টার লিঙ্কেজ সৃষ্টি করে দুটি ডিএনএ কে জোড়া দেয় তাকে ডিএনএ লাইগেজ বলে। ডিএনএ লাইগেজ টার্গেট ডিএনএ খণ্ডকে ভেক্টর ডিএনএ এর সাথে জোড়া দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে, যেটা আগের স্লাইডগুলোতে আমরা দেখেছি। কাজে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি এবং জিন ক্লোনিং প্রক্রিয়ায় এই এনজাইমটি বেশ গুরুত্বপূর্ণ। একটা ছবিতে যদি দেখি, ডিএনএ লাইগেজ এনজাইমটি কাটার পর এই জায়গাগুলোকে জোড়া দিতে ব্যবহৃত হয়। আর একটা ছবিতে, একটু কালারফুল ছবিতে যদি দেখি, ডিএনএ লাইগেজ এখানে বিভিন্নভাবে দাগ দিয়ে বোঝানো হয়েছে যে সুনির্দিষ্টভাবে একটার সঙ্গে আরেকটা মিলে গেলেই পরে লেগে যায়। এই নির্দিষ্ট জায়গাগুলোতে কাটার পর লাগানোর কাজটাই করে ডিএনএ লাইগেজ এনজাইম। পলিমারেজ এনজাইম কি?
যে এনজাইম ডিএনএ এর কপি তৈরি করে তাকে ডিএনএ পলিমারেজ বলে এবং যে এনজাইম আরএনএ এর কপি তৈরি করে তাকে আরএনএ পলিমারেজ এনজাইম বলে। ডিএনএ পলিমারেজ এনজাইমকে ব্যবহার করে বর্তমানে কৃত্রিমভাবে পলিমারেজ চেইন বিক্রিয়ার মাধ্যমে, যেটাকে পিসিআরও বলা হয়, খুব অল্প সময়েই কাঙ্ক্ষিত ডিএনএ এর খন্ড বা জিনের অনেকগুলো কপি তৈরি করা যায়। একটা ছবির মাধ্যমে যদি দেখি, এই ডিএনএ থেকে কপি তৈরি হচ্ছে। ডিএনএ এর কপি তৈরি হওয়ার পর এই সেম সাইকেলটাই বেশ কয়েকবার খুব দ্রুত হয়ে যায় পিসিআর এর মাধ্যমে, যেটাকে বলা হয় পলিমারেজ চেইন রিঅ্যাকশন। সেই প্রক্রিয়াটার মাধ্যমে গিয়ে অসংখ্য কপি তৈরি হয়ে যায়। এবার আসি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি। যে বিশেষ ধরনের পলিমারেজ এনজাইম ডিএনএ এর পরিবর্তে এমআরএনএ কে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে কমপ্লিমেন্টারি বা সম্পূরক ডিএনএ তৈরি করে, তাদেরকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। অর্থাৎ এখানে ডিএনএ এর পরিবর্তে এমআরএনএ কে ব্যবহার করেই ডিএনএ তৈরি করা হয়। কমপ্লিমেন্টারি ডিএনএ কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সহায়তায় পরিশুদ্ধ এমআরএনএ থেকে যে কমপ্লিমেন্টারি একসূত্রিক ডিএনএ এর কপি তৈরি করা হয় তাকে কমপ্লিমেন্টারি ডিএনএ বা সংক্ষেপে সিডিএনএ বলে। এই যে একসূত্রক ডিএনএ গুলো তৈরি হয়, এই একসূত্রক ডিএনএ গুলোকে বা সিডিএনএ গুলোকে পরবর্তীতে দ্বিসূত্রক ডিএনএ তে স্থানান্তরিত করে বা রূপান্তরিত করে ক্লোন করা হয়। এখন আমরা যতটুকু জিনিস জানলাম, এই সবগুলো এনজাইম বা প্লাজমিড ভেক্টর সবকিছুই আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য অতীব প্রয়োজনীয়। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থেকো।